পেপারকে হাই প্রেসার হাই টেম্পারেচার পেপারে কনভার্ট করা, কারণ কম্পিউটারের কাজ টেনে চেপে ঠেসে বাইরে বের করে দেওয়া। লো প্রেসার লো টেম্পারেচার পেপারকে হাই প্রেসার হাই টেম্পারেচার পেপারে কনভার্ট করা। এই হাই প্রেসার হাই টেম্পারেচার পেপার যখন এখান থেকে চলে এসে এটা কনডেন্সারের মধ্যে ঢুকে, তখন কনডেন্সারের মধ্যে ধীরে ধীরে প্রবাহিত হইতে হইতে এক পর্যায়ে তাপ এবং চাপ কিছুটা হারায়, একদম না কিছুটা হারায়া সেটা ধীরে ধীরে ভেপার থেকে লিকুইড ফর্মে পরিণত হয়। ভেপার থেকে যখন লিকুইড ফর্মে পরিণত হয় তার অবস্থাটা হয়ে যায় এখানে হাই প্রেসার হাই টেম্পারেচার লিকুইড। এই হাই প্রেসার হাই টেম্পারেচার এক্সপ্যানশন ভালভে আসে। এই এক্সপ্যানশন ভালভে যখন আসে তখন ধরা হয় যে এক্সপ্যানশন ভালভের বড় দিয়ে এসে ছোট দিয়ে যখন বের হয়ে যায় সেটা লো টেম্পারেচার হয়ে যায়। এটা হয়ে যায় লো প্রেসার লো টেম্পারেচার লিকুইড। এবং এইটা কোনো এক সময় প্রবাহিত হইতে হইতে ভেপারে কনভার্ট হয়ে আবার পুনরায় এখানে যেটা ভেপার হয় তখন সেটা হয়ে যায় লো প্রেসার লো টেম্পারেচার ভেপার। এই হচ্ছে গত ক্লাসের সার্কিট। একটা জিনিস দেখেন তো, কম্প্রেসর তাপ এবং চাপ বাড়ায় কিন্তু অবস্থানের পরিবর্তন করে। মানে যে লিকুইড ছিল সে লিকুইড বা যে ভেপার সে ভেপারই না, তাহলে এর তাপ এবং চাপের পরিবর্তন করবে কিন্তু আকৃতির পরিবর্তন করতে পারবে না। আবার এখান থেকে যদি একটু এখানে আসি, এ তাপ এবং চাপের পরিবর্তন করতেছে কিন্তু এখানে কোনো আকৃতির পরিবর্তন হচ্ছে না। মানে হচ্ছে কম্প্রেসর লো প্রেসারকে হাই প্রেসার করে, এক্সপ্যানশন ভালভ হাই প্রেসারকে লো প্রেসার করে। তাহলে বলতে পারেন যে কম্প্রেসর যে তাপ এবং চাপ বাড়ায়, এক্সপ্যানশন ভালভ সেই তাপ এবং চাপ কমায়। ক্লিয়ার না? দেখেন এখানেও লিকুইড এখানেও লিকুইড, তার মানে ও আকৃতির পরিবর্তন করতে পারবে না কিন্তু তাপ এবং চাপের পরিবর্তন করতে পারবে। তার মানে খুব মনে রাখার বুদ্ধি হচ্ছে কম্প্রেসর বাড়াইলে এক্সপ্যানশন ভালভ কমায়, কিন্তু কম্প্রেসর কি বাড়ায়? লিকুইডের সরি ভেপারের। কম্প্রেসর ভেপারের বাড়াইলে ও যে ইনজেক্টরের মধ্যে যে স্প্রে করবে, স্প্রে তো আমরা ভেপারকে করতে পারি না, লিকুইডকে করি। এজন্য ওখানে লিকুইডটা হাই থেকে লো হয়ে যাবে। আবার কনডেন্সারের দিকে দেখেন তো, কনডেন্সার কিন্তু ভেপারকে লিকুইড করছে। তার মানে ও কিন্তু ভেপারকে ভেপারই করছিল, লিকুইড করতে পারে না, কিন্তু সেই লিকুইডটা করছে এ। কিন্তু ওখানে আমরা যে তাপ চাপের পরিবর্তন দেখছি, এখানে কিন্তু সেই তাপ চাপের কোনো পরিবর্তন নেই। তার মানে এখানে তাপ এবং চাপের পরিবর্তন ঠিক থেকে আকৃতির পরিবর্তন হয়েছে। তাহলে এ হাই প্রেসারকে হাই প্রেসারই করছে কিন্তু ভেপারকে লিকুইড। এখান থেকে একটু এর দিকে তাকাই, এ লো প্রেসারকে লো প্রেসারই করছে কিন্তু লিকুইডকে ভেপার। তার মানে এ ভেপারকে লিকুইড করে ও লিকুইডকে ভেপার করে। তাহলে এরা দুইজন দুইজনের বিপরীত। এখন এটা ইজি না কালকের থেকে? স্যার আর হলো এই এক্সপ্যানশন ভালভ কিন্তু হিসাবটা হচ্ছে সেম। এই যে দেখেন এখানে এই যে একটা রাস্তা, এই একটা রাস্তা, এই ছোট বড় আছে, এইটা ছোট বড় থাকলে এর ভিতরেও কিন্তু একটা মেকানিজম আছে যেটার মধ্য দিয়ে বড় লাইন থেকে এসে ছোট লাইন দিয়ে যখন বের হয় তখন হয়। আবার এটাও যদি একটু খেয়াল করেন, এই ফুটার থেকে এই ফুটা কিন্তু তুলনামূলকভাবে একটু ছোট, মানে এইরকম ছোট বড়র আপনি একটা পার্ট পাবেন। এই যদি এক্সপ্যানশন ভালভ হয় তাহলে নিচে একটু লেখেন যে কম্প্রেসর যে তাপ এবং চাপ বাড়ায়, কম্প্রেসর যে তাপ এবং চাপ বাড়ায় যে তাপ এবং চাপ বাড়ায়, এক্সপ্যানশন ভালভ সেই তাপ এবং চাপকে কমায়। এক্সপ্যানশন ভালভ সেই তাপ এবং চাপকে কমায়। যে ওইখানের মধ্যে থার্মোস্ট্যাটিক যেটা ওটার মধ্যে যে সেন্সিং বাল্বটা আছে, ওই সেন্সিং বাল্বটা অটোমেটিক তার মাথার উপরে হচ্ছে ইন্টিগ্রেটেড করা। ওইটাকে আমরা আমাদের ভাষায় থার্মোস্ট্যাট, এটা লাগানো থাকে ইভাপোরেটরের যে ডেলিভারি লাইনটা যেটা কম্প্রেসরে ঢুকছে ওই লাইনের হিটটাকে ক্যালকুলেশন করে লিকুইড যাতে কোনোভাবে না আসে। আচ্ছা, এবার আমরা একটু আলোচনা করব। আমরা এই লাইনটাকে কালকে কি বলছিলাম? হাই প্রেসার লাইন। হাই প্রেসার ভেপার লাইন যদি এইটা হয়, আর যদি বলি এখান থেকে এই পর্যন্ত তাহলে হাই প্রেসার। তাহলে এই লাইনটা হচ্ছে হাই প্রেসার ভেপার লাইন, তাহলে এই লাইনটা হাই প্রেসার লিকুইড লাইন।
এখন কথা, আপনি যখন গাড়িতে এসির দুইটা পাইপ দেখা যায়, দেখবেন একটা মোটা পাইপ একটা চিকন পাইপ। চিকন পাইপটা দেখবেন যে আগুনের মতো গরম এবং মোটা পাইপটা দেখবেন যে বরফের মতো ঠান্ডা। একই সাথে দুইটা লাইনে, একটা আগুনের মতো গরম একটা বরফের মতো ঠান্ডা। আপনি যে লাইনটা ধরবেন সেটা কিন্তু এই লাইন না, এই লাইনটা আপনি হাতের কাছে পাবেন না, কারণ এটা নিচ দিক দিয়ে দেওয়া থাকে। আর আপনি যেটা ধরতে পারবেন, যেটা গরম লাগবে, সেটা হচ্ছে এইটা। আর ঠান্ডার যে লাইনটা সেটা হচ্ছে এইটা, ইভাপোরেটর থেকে এসে কম্প্রেসরে ঢোকে। এবং এই দুইটা লাইন আপনি চেনার একটা উপায় আছে। কি উপায়? এই লাইনে একটা বোতলের ককের মতো একটা কক আছে যেখানে লেখা থাকে এল এল, আর এই লাইনে একটা বোতলের ককের মতো আছে যেটাতে লেখা থাকে এইচ। এইচ মিন্স হাই প্রেসার, এল তে লো প্রেসার। এগুলোর কাজ আছে। এই কাজগুলো কালকে আমরা একটা ভিডিওতে দেখছিলাম, এগুলোর নাম বলছিল কি মনে আছে? ছোট ছোট ক্যাপগুলো সার্ভিস ভালভ। আমরা যদিও এখনো আলোচনা করিনি, আসবো। ওকে, তাহলে একটু লিখে নেবেন যে কন্ডেন্সারের আউটপুট থেকে এক্সপেনশন ভালভের ইনপুট পর্যন্ত লাইনকে হাই প্রেসার লিকুইড লাইন বলে। কন্ডেন্সার না আউটপুট লাইন থেকে ভার্সিটিতে আমার প্রজেক্ট দিছে, এই শুক্রবারে গিয়ে আমাদের একটা হিট মাসের একটা সাবজেক্ট আছে, ফ্রিজ বানাইতে বলছে। রেফার আর মেকানিক্স অফ মেশিন একটা সাবজেক্ট আছে, ওখানে স্টিয়ারিং সিস্টেম বানাইতে বলছে। এই শুক্রবারে গিয়ে স্টিয়ারিং সিস্টেম বানাবো। এখন আমার অন্যান্য ফ্রেন্ডরাও তো মনে করেন একদম গ্যারেজ ওয়ার্কশপ সবকিছু ভুল দেখাচ্ছে, যে আপনি কেমনি কি, আমি এখন কিছু বলবো গিয়ে আলাদা কি করা যায়, এই আলাদা লেভেল কেমন হয়। কন্ডেন্সার আউটপুট লাইন থেকে এক্সপেনশন ভালভের ইনপুট হারাই গেছিলেন বই সাবাব জ্বর আলহামদুলিল্লাহ কেন? কারণ জ্বর হইলে পাপ কমায়, অসুখ হইলে সমস্যা নেই, জ্বরে পাপ কমায়। কন্ডেন্সারের আউটপুট লাইন থেকে এক্সপেনশন ভালভের ইনপুট লাইন পর্যন্ত ইনপুট লাইনকে লেখেন হাই প্রেসার লিকুইড লাইন। ব্র্যাকেটে হাই প্রেসার এই লাইনকে হাই প্রেসার লিকুইড লাইন। ওকে, যদি লিখে থাকি, আচ্ছা একবারে কি সার্ভিস জব শেষ করে যাব নাকি এগুলো আগে শেষ করে তারপর সার্ভিস জব নিয়ে আলোচনা করব? আগে শেষ করে তাই না? আগে শেষ করি, তাহলে আমরা ওভারঅল জিনিসটা বোঝার পর পরে এইচ এর কাজ কি, এল এর কাজ কি আমরা করা যাবে। ওকে, তাহলে এই লাইন থেকে আমরা গ্যাসকে কোথায় ঢোকাইলাম? এক্সপেনশন ভালভ পর্যন্ত। এবার আমরা লিখব এই লাইনটা আসলে কিন্তু গাড়িতে নাই, তারপরেও কেন বারবার দিচ্ছি, কারণ এই জিনিসটা তো স্যার হাই প্রেসার হাই টেম্পারেচার লিকুইডটা তো আপনি ইনস্ট্যান্ট লো প্রেসার লো টেম্পারেচার ব্যবহার করতে পারবেন। এখন মনে হয় দুটো লাইনে ছোট করে এক জায়গায় দিয়ে দিলে ভালো হয়। এখন আমরা ক্লিয়ার করব। এই যে ফিগারটা, এতদিন এই ফিগারটা আসলে মিথ্যা ছিল। এখন আসি এই ফিগারটা একটু কারেকশন। এক্সপেনশন ভালভটা একটু জানতে স্যার। ছোট দেখেন তো এক্সপেনশন ভালভের কয়টা রাস্তা আছে? চারটা। দুইটা হচ্ছে নাট বোল্টেড, এই যে একটা, এই যে একটা, দুইটা, আবার এই পাশে দুইটা, তাহলে এই তাহলে দুইটা রাস্তা না? এখন আমরা যখন আট করছি তখন কয়টা রাস্তা দিছি? একটা। একটা, তার মানে আরেকটা হয়ে গেল। এবার এটা কারেকশন করব। এক্সপেনশন ভালভ থেকে যখন লাইনটা বের হয়, এটা সরাসরি ঢোকে ইভাপোরেটরে। ইভাপোরেটর থেকে সার্কুলেশন হয়ে হয়ে এটা আবার ইভাপোরেটর থেকে এসে বের হয়ে আবার এক্সপেনশন ভালভে ঢোকে, এবং এক্সপেনশন ভালভে ঢোকার পর তারপর এক্সপেনশন ভালভ থেকে লাইনটা এসে কম্প্রেসরে ঢোকে। মানে এক্সপেনশন ভালভ থেকে ইভাপোরেটর, এবং ইভাপোরেটর সার্কুলেশন হয়ে আবার এক্সপেনশন ভালভ হয়ে দেন কম্প্রেসর। এখন কথা, আমরা তো স্যার প্রথম যে চিত্র আর্ট করছিলাম ওটাই তো ভালো ছিল, কাজ বাজ শেষ করে এসে কম্প্রেসরে ঢুকবো, এমন প্যাচ দেওয়ার কারণটা কি?
বের করে আবার ওর মধ্যে ঢুকানো, বিষয়টা একটা ঝামেলা হয়ে গেল না? এইটা কেন করা হয়, এই জিনিসটাকে আমরা আরেকটু ভালোভাবে ক্লিয়ার করার জন্য একটু এখানে একটা হিট আর ভেন্টিলেশন থাকে না, এই জন্য একটু খেয়াল করেন তো এখানে কি হয়েছে। এই যে, এটা কন্ডেন্সার থেকে আসতেছে, এসে এখান থেকে এর মধ্যে ঢুকলো, ঢোকার পরে প্রতিটা কোর দিয়ে ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছে। যখন নিচের দিকে যাচ্ছে এটা সবাই মিলে আবার এই চেম্বারের মধ্যে গিয়ে মিলে গেছে। মিলে যাওয়ার পর আবার এখান থেকে একটা ডেলিভারি লাইন আছে, যে লাইনটা দিয়ে আবারও এক্সপেনশন ভালভ, এবং সেই এক্সপেনশন ভালভ থেকে এবার চলে গেছে কম্প্রেসর। তাহলে এই প্যাচটা কেন দিলাম? ঠান্ডা বেশি করে ওই যে উপরে একটা হিট সেন্সিং বাল্ব আছে না, ওই হিট সেন্সিং বাল্বে কনফার্ম করে যে আমার যেই ভিতরে যে লিকুইডটা ঢুকতেছে ও হচ্ছে গ্যাস হয়ে বের হইতেছে। ওই গ্যাসের টেম্পারেচারটা যখন ওইখানে শো করে তখন এখানে নিচে একটা ওরিফিস আছে, ওরিফিসটা ওপেন হবে, ওপেন হলে দেখতে হাই প্রেসার। এমনটা স্যার হয় না। এইটার নিয়ম হচ্ছে এই অবস্থায় আমার এর মধ্যে যে ইন্টারনাল যে একটা লম্বা লাঠি দেখলাম না আমরা, এই লাঠিটা কি রাস্তাটাকে ওপেন রাখছে না ক্লোজ রাখছে এই অবস্থায়? এখন নিচেরটা ক্লোজ আছে, এখন কিন্তু ক্লোজ আছে। ক্লোজ আছে। কেন? কারণ এখন প্রেসার নাই স্যার। কম্প্রেশন না প্রেসার দেবে, তারপর না ওই প্রেসারের ধাক্কায় স্প্রিং লোডের ভালভটা খুলে যাবে। অর্থাৎ কোনটার কথা বলতেছি? ওই চিকন লাঠিটা। এটা কখন খুলবে? এটা কিন্তু অলওয়েজ স্প্রিং এই বলটাকে উপরের দিকে ধাক্কা দিয়ে রাখবে, যার কারণে এই জায়গাটা সবসময় বন্ধ। কিন্তু এখানে গ্যাস এসে যখন বের হতে যাবে তখন এই দিক দিয়ে গ্যাস বের হবে, ওই গ্যাসের একটা বিপরীতমুখী ধাক্কা আছে না, এই ধাক্কাতে স্প্রিংটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে, সাথে সাথে বলটা নামবে, যার কারণে রাস্তাটা খুলে যাবে। এখান থেকে যখন যাবে এখানে ধরা হয় কি, এখান থেকে আপনি যখন গ্যাসটাকে বের করে যখন এখান থেকে দিলেন, সেই গ্যাসের স্পিড কি হাই না লো? হাই হাই লো স্পিড স্পিড লো। স্পিড হাই না, প্রেসার বাদ দিলাম, স্পিড হাই। এত দ্রুত বের হবে যে ওই এখান থেকে এসে কন্ডেন্সারের ইভাপোরেটরের মধ্যে এরকম করে ধাক্কা খাবে। প্রতিনিয়ত ধাক্কা খেলে এর প্রেসার বাড়বে না কমবে? প্রেসার কমবে, তারপর স্পিড স্পিড তার এই স্পিড যে এখানে যেমন ছিল, ধরলাম যেখানে 15 কিলোমিটার পার আওয়ার বেগে স্প্রে হয়েছে, কিন্তু এখানে গিয়ে কি আর 15 থাকবে? তো অনেকটা স্লো হয়ে যাবে না, কমে যাবে না প্রেসার? এখন দেখা যায় যে এটা যখন প্রেসার কমে যায়, এই লাইনটাকে যখন আমরা সরাসরি কম্প্রেসরে ঢুকাই দেই, তখন কম্প্রেসরের উপর চাপ বেড়ে যায়। কেন? কারণ কম্প্রেসরকে তখন কি করতে হয়? টানতে হয়, কম্প্রেস করতে হয়, বের করে দিতে হয়। আর আমরা জানি কম্প্রেশনের উপর চাপ দেওয়া মানে হচ্ছে ফুয়েল খরচ বাড়া। এই জন্য ম্যানুফ্যাকচার কোম্পানি কি করে, যখন আপনি এই ভালভটাকে উপর থেকে নিচের দিকে নামাবেন, তখন ওই এক্সপেনশন ভালভের ওখানে যেমন ছোট বড় রাস্তা তৈরি হয় না, এসে ছোট লাইন দিয়ে বের হচ্ছে, ঠিক এখানে এই স্প্রিং লোডেড ভালভটা কোনো একটা রাস্তাকে একটু চাপ দিয়ে ছোট করে দেয়, আর কোনো একটা রাস্তাকে বড় করে দেয়। এখন ধরা হয় যে রাস্তাটা ছোট থাকে সেই রাস্তা দিয়ে যখন এখানে এই যে এখান থেকে যে ঘুরে ঘুরে যে লো প্রেসারে গ্যাসটা আসলো, তাহলে আমরা কি জানি, এই যে ছোট ছিদ্র দিয়ে যখন বড় ছিদ্র দিয়ে বের হবে তখন তার প্রেসার কমে স্পিড একটু হলে পারবে না? এখানে কি হইলো, আমি কি বললাম যে এই লাঠিটার স্বাভাবিক অবস্থায় বা ভালভটা স্বাভাবিক অবস্থায় এই রাস্তাটাকে বন্ধ করে রাখে। যখনই আপনি প্রেসার দিয়ে এখান থেকে গ্যাসটাকে বের করবেন, তখন এই ভালভটা বা লাঠিটা নিচের দিকে নেমে যায়। যখনই নেমে যায় তখন অটোমেটিক ভাবে এই জায়গার মধ্যে কোনো একটা জায়গা, এটা কিন্তু এর মতো আবার ছোট বড় না, খুব সামান্য 2 থেকে 3 মিলিমিটারের একটা গ্যাপ তৈরি করে। অর্থাৎ এটাও 10 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার, কিন্তু এটা 10.45, এটা 10। এই যে একটু ছোট বড় হলো, একটু ছোট বড় হলে কি এই গ্যাসটাকে যখন আমি এখান থেকে এখানে ঢুকাবো, তখন এখানে যদি আমার গতি থাকে 5 কিলোমিটার, এই গতিটা একটু হইলেও বেড়ে 7 থেকে 8 কিলোমিটার হয়, যার কারণে কম্প্রেসরকে আর টানতে হয় না, তো ওই গ্যাস নিজেই কম্প্রেসরের মধ্যে চলে যায়, যার কারণে কম্প্রেসরের উপরে চাপটা একটু হইলেও কম হয়। আর কম্প্রেসরের উপর চাপ কমা মানেই হচ্ছে ফুয়েল খরচ বাড়া, সরি ফুয়েল খরচ কমা। আর আপনি যেটা বলছেন এটা হচ্ছে আমাদের এইটাতে হয় অটোমেটিক থার্মোস্ট্যাটিক এক্সপানশন ভালভ, যেটা সেটা একদম ওই রকম করে। কিন্তু এখানে তো কোনো ইলেকট্রিক কানেকশন নাই, এই জাস্ট প্রেসারের উপর ডিপেন্ড করে ওপেন ক্লোজ হয়। এই জিনিসটা যখন হয় তখন
কি হলো এখান থেকে বের হয়ে যত জোরে বের হলো এটা ধীরে ধীরে কমতে 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 যখন এখান থেকে দুর্বল হয়ে আসবে, এখান থেকে যখন একটু স্পিড পায় তখন সেটা খুব তাড়াতাড়ি এর মধ্যে ঢুকে। এটাই জাস্ট এর প্লাস, আর কোনো কিছু না। এখন এক্সপেনশন ভালভ থেকে এই যে জায়গাটা এটা লাইনটাকে শুধু আমরা শুধু বলতেছি লো প্রেসার লো টেম্পারেচার লিকুইড লাইন, কিন্তু এই রাস্তাটা এতটা ছোট এই লিকুইড লাইন নিয়ে আমরা আর আলোচনা করব না, আমরা সরাসরি এটাকে লো প্রেসার লো টেম্পারেচার ভেপার করব। তাহলে এক্সপেনশন ভালভ থেকে যখন গ্যাসটা স্প্রে হয় এটা ইনস্ট্যান্ট লো প্রেসার লো টেম্পারেচারে ভেপারে কনভার্ট হয়। আর লো প্রেসার লো টেম্পারেচার ভেপার মানে ঠান্ডা, এবং এই ঠান্ডাটা কালকে আমরা দেখছিলাম যে শুধু নরমাল ঠান্ডা না, 3 ডিগ্রি সেলসিয়াস। তো 3 ডিগ্রি সেলসিয়াস কোন একটা কিছু হইলে সেটা অনেকটা ঠান্ডা হয়ে যায়। তাহলে এবার লাগেন ইভাপোরেটর, ব্র্যাকেট দিয়ে লিখব কুলিং চেম্বার। ইভাপোরেটর বা ব্র্যাকেট দিয়ে লিখব কুলিং চেম্বার। লিখব এক্সপেনশন ভালভ থেকে স্প্রে হওয়া লো প্রেসার লো টেম্পারেচার লিকুইড ইভাপোরেটরের মধ্যে এসে লো প্রেসার লো টেম্পারেচার ভেপারে কনভার্ট হয়। এক্সপেনশন ভালভ থেকে বের হওয়া লো প্রেসার লো টেম্পারেচারের লিকুইড ইভাপোরেটরের ভিতরে এসে লো প্রেসার লো টেম্পারেচার ভেপারে পরিণত হয়। লিখছেন লো প্রেসার লো টেম্পারেচার ভেপারে পরিণত হয়। এবার এখানে লিখব যে কন্ডেন্সার যে ভেপারকে লিকুইড করে, কন্ডেন্সার যে ভেপারকে লিকুইড করে, কন্ডেন্সার যে ভেপারকে লিকুইড করে কন্ডেন্সার যে ভেপারকে লিকুইড করে ইভাপোরেটর সে লিকুইডকে ভেপার করে। ইভাপোরেটর সেই লিকুইডকে ভেপার করে। সেই লিকুইডকে ভেপার করে। লেখেন ইভাপোরেটরের আউটপুট থেকে কম্প্রেসরের ইনপুট পর্যন্ত লাইনকে, ইভাপোরেটরের আউটপুট থেকে কম্প্রেসরের ইনপুট পর্যন্ত লাইনকে লো প্রেসার লাইন বলে বা লো প্রেসার সাইড বলে। লো প্রেসার সাইড বা লো প্রেসার লাইন বলে। ইভাপোরেটরের আউটপুট থেকে কম্প্রেসরের ইনপুট পর্যন্ত লাইনকে লো প্রেসার সাইড বা লো প্রেসার লাইন বলে। লিখছেন? বুঝছেন তো মনে হয়? আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যেটা বুঝলাম, ওই যে প্রথম বলছিলাম যে R134 এ যে গ্যাসটা আছে এই গ্যাসটা কখনো লিকুইড ফর্ম কখনো ভেপার ফর্মে কনভার্ট হয়, সেই জিনিসটা আমরা টোটালটা শেষ করলাম। কারণ এই লো প্রেসার লো টেম্পারেচার ভেপারকে আবার হাই প্রেসার হাই টেম্পারেচার করে সার্কুলেশনটা করবে। এই যদি হয়, এবার আমরা একটু লিখবো রেফ্রিজারেন্ট।
একটু গ্যাসটা সম্পর্কে লিখবো, লাইক রেফ্রিজারেন্ট। রেফ্রিজারেটর নাকি? লো প্রেশার লাইন সাইড প্লাস হাই রেফ্রিজারেটর রেফ্রিজারেন্ট মানে গ্যাসটা, এসির যে গ্যাস, দেখেন এসি সিস্টেমে R134A গ্যাস ব্যবহার করা হয়। R134 ছোট হাতের A গ্যাস ব্যবহার করা হয়। নিচে স্পেস দিয়ে নিচে আসেন, লেখেন রাসায়নিক নাম HFC, রাসায়নিক নাম হচ্ছে HFC, ফুল ফর্মটা লিখে নেব হাইড্রোফ্লোরোকার্বন। হাইড্রোফ্লোরোকার্বন এবং নিচে দেখেন বাণিজ্যিক নাম R134A। নিচে লেখেন এই গ্যাসের বিশেষত্ব হচ্ছে, এই গ্যাসের বিশেষত্ব হচ্ছে এটি দ্রুত সময়ের মধ্যে, এই গ্যাসের বিশেষত্ব হচ্ছে দ্রুত সময়ের মধ্যে লিকুইড থেকে ভেপার অথবা ভেপার থেকে লিকুইডে কনভার্ট হতে পারে। এবার এই গ্যাসের যে সিলিন্ডারের কালার কোডটা আছে ওটা আমরা একটু লিখে নেব, লেখেন স্কাই ব্লু, সিগনাল ওদিকে লিমন সাহেব একটু বামে চাপুন স্যার, লেখেন স্কাই ব্লু কালার সিলিন্ডারে আর 134-এ রাখা হয়। এই আপনার পিছনে কেন ওইটা জায়গা ফাঁকা রাখেন, ফাঁকা রেখে এখন যেটা করছি সেটা রাখেন। ব্লু কালার সিলিন্ডার আর 134-এ গ্যাস রাখা হয়। গ্যাস রাখা হয়, তাহলে গ্যাসের নাম জানলাম। এখন আসি আমার গাড়িতে কতটুকু গ্যাস লাগবে, এইটা আমি কিভাবে বুঝবো, এটা একটা ছোট্ট নোট করে নেন, আমি আগে বুঝাই দেই তারপর নিজের মতো করে লেখেন। আমাদের গাড়িতে যে বনেটে যে লকটা লাগে, অর্থাৎ ফেলাই দেওয়ার পরে যে একটা ডাবা দিতে হয়, এই লকটাকে আপনি হাত দিয়ে খুললেন, খোলার পর যখন বনেটটা উঠাবেন, ঠিক বনেটের ওখানে দেখবেন যে একটা ছোট্ট একটা স্টিকার দেয়া আছে। এই স্টিকারের মধ্যে মেনশন করা আছে ইংরেজিতে যে আপনার এই গাড়িতে কতটুকু গ্যাস লাগবে। লিখে নেন যে বনেট লকের পাশে মেনশন করা থাকে। বনেটের উপরে না? মানে যেটা বললেন যে বনেটের উপরে তিনটা না চারটা সংখ্যা থাকে, দুইটা ইংলিশে থাকবে, একটা কম্প্রেসর অয়েল, একটা মানে মাইলেজের একটা সংখ্যা আছে আর হচ্ছে দুটো না তিনটা পেয়েছি। আমি যে এর কথা বলছি না বুঝছেন, যারা সন্ধ্যার দিকে ওয়ার্কশপে যান তারা অবশ্যই 2 থেকে 3টা গাড়ির ছবি উঠায় আমাদের ওখানে দিবেন, স্যার এই যে যেটা পড়াইছিলেন, যাতে আমরা বাকিরা সবাই দেখতে পারি। গ্রুপে কেউ কিছু শেয়ার করে না, এটা আপনাদের ব্যাপার, কি যে করে শেয়ার করবো দিবেন, এটা আপনাদের ব্যাপার।
মোবাইলে মাঝখানে চালায় কিছু না। দিছিলেন, আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি যতটুকু বোঝানো। এবার একটু হিসাবে আসি। দেখেন, আমার যে R134 গ্যাসটা আছে না, এই গ্যাসটা যখন আমার এই লাইনের মধ্যে থাকে, এখন মোটামুটি তো বিশ্বে যত গাড়ি আছে সব গাড়িতে এসি সিস্টেম আছে, তো সব গাড়িতে এই গ্যাসটা থাকে। এখন এই গ্যাসটা কি হয়, মেইনটেনেন্সের অভাবে এই যে প্রতিটা যে পাইপের জয়েন্ট আছে না, এই প্রতিটা জয়েন্টে কিন্তু একটা করে সিল লাগানো থাকে। একটা গাড়িতে এসি সিস্টেমে প্রায় 10 থেকে 15টার মতো সিল থাকে, প্রতিটা জয়েন্টে জয়েন্টে একটা করে সিল থাকবে। এই সিলগুলো অনেক সময় ড্যামেজ হয়ে যায় অথবা লাইন ফুটা হয়ে যায়, রিসিভার ড্রাইভ ছোট করে বক্স যার কারণে এসির গ্যাসগুলো লিক করে। এখন এই যে এসির গ্যাস যে R134 এই গ্যাসগুলো লিক করলো, এই লিক করার কারণে এই গ্যাসটা আসলে এনভায়রনমেন্টের জন্য খুবই ক্ষতিকর। কেমন? এই গ্যাসটা সরাসরি আর নিচের দিকে থাকে না, এটা চলে যায় উপরের দিকে, এবং উপরে গিয়ে আমাদের যে ওজোন স্তর আছে এই ওজোন স্তরকে হিট করে এবং ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করে। যার কারণে ম্যানুফ্যাকচার কোম্পানিরা এই গ্যাসের বিকল্প খুঁজতেছে, এই গ্যাসের বিকল্প খুঁজতেছে। মোটামুটি এই গ্যাসটা আমরা 2012 সাল থেকে ইউজ করতেছি এবং এখন পর্যন্ত করতেছি। তবে ফিউচার একটা গ্যাস আসতেছে আমাদের এসি সিস্টেমে, সেই ফিউচার গ্যাসের নাম হচ্ছে YF1234। এই গ্যাসের কেমিক্যাল নাম এখনো জানা নাই। এটা হচ্ছে ফিউচার গ্যাস। আগে আর R22 ছিল ফিওন R22 ছিল, ওটা ছিল 2002 থেকে 2005-07 পর্যন্ত। এরপর সবাই 2012 থেকে এটার উপরে ডিপেন্ডেন্ট। এখন 2022-23 থেকে ওই গ্যাসটা আমরা ইউজ করতেছি, কিন্তু বাংলাদেশে আমাদের এখনো সেভাবে এটা আসে না। ধরা হয় যে এই গ্যাসটা এনভায়রনমেন্টের জন্য খুবই ভালো, এটা এনভায়রনমেন্টকে পলিউশন করে না, ইমিশন করে না। স্যার এই গ্যাসটা কি হচ্ছে আমরা গাছ বসে বসে আমাদের এই যে এসিতে ইউজ করতে পারি? আচ্ছা, এখন এসিতে কোন গ্যাস ইউজ হবে, ফ্রিজে কোন গ্যাস ইউজ হবে, গাড়িতে কোন গ্যাস ইউজ হবে, এটা ডিপেন্ড করে ম্যানুফ্যাকচার কোম্পানি যে বানায় সে আসলে কোন গ্যাসের জন্য এই লাইনগুলোকে ক্যালকুলেশন করে বানাইছে। দেখবেন যে যমুনা ব্যবহার করে R22, কিন্তু ওয়ালটন আবার ব্যবহার করে যে R12, কেউ আবার ব্যবহার করতেছে 404। তো এক একজন ম্যানুফ্যাকচার কোম্পানি এক এক রকম গ্যাস ইউজ করে। স্যার এটা সিঙ্গার হলে ইনভার্টার হলে এটা সম্ভবত R1 মানে R410। গ্যাস ব্যবহার করা হয় R12, R22, R55, R404, R410 এবং R144। এগুলো এক একটা ডিপেন্ড করে আপনি কিভাবে জিনিসটাকে বানাচ্ছেন, আপনার কম্প্রেসর, আপনার লাইন, আপনার কন্ডেন্সার, ইভাপোরেটর, এগুলো আসলে কোন গ্যাসের জন্য। এই জিনিসগুলো যদি মেনশন করে না আপনি ইউজ করেন, ধরলাম যে আমার গাড়িতে ছিল একটা, আমি লাগাই দিলাম আরেকটা, সেক্ষেত্রে আপনার লাইনগুলো খুব তাড়াতাড়ি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। কারণ এক একটা গ্যাসের বিশেষত্ব এক এক রকম। এক এক গ্যাস যখন লিকুইড থেকে পেপার বা পেপার থেকে লিকুইড হয়, তার প্রেসার ভিন্ন রকম হয়ে যায়। ধরলাম যে আমার এই লাইনের মধ্যে প্রেসার থাকবে 20 বার, তাহলে 20 গুণন 14.5 কত হয়? মোটামুটি 280 ধরলাম, 280 PSI। এখন আপনি যে গ্যাস দিয়েছেন সেই গ্যাস 320 PSI পর্যন্ত হয়, তাহলে ওই লাইন আমার নিতে পারবে? যার কারণে আমাদের লাইনগুলো খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যায়। এবং আপনার গাড়িতে কোন গ্যাস ইউজ করা থাকবে সেটা ওখানে মেনশন করে দেওয়া থাকে, এবং কি পরিমাণ। অনেক সময় দেখা যায় যে গ্যাস ঠিক দিয়েছি কিন্তু পরিমাণে ভুল দিয়েছে, বাড়াই দিছি বা কমাই দিছি। আচ্ছা, গ্যাস বাড়াই দিলে কি হয়, গ্যাস কমাই দিলে কি হয়, এটাকে যদি আমরা একটু আলোচনা করি। ইঞ্জিন অয়েল যদি কোনো কারণে বেড়ে যায় আর ইঞ্জিন অয়েল যদি কমে যায়, বা কুলেন্ট কোনো কারণে বেড়ে গেছে, কুলেন্ট কোনো কারণে কমে গেছে, ঠিক লাইনে যেমন ঝামেলা হয়ে যায়, ড্যামেজ হওয়ার চান্স থাকে, এখানেও ঠিক তেমন। ওকে, তাহলে এই হচ্ছে গেল আমার হিসাব। এবার যদি একটু আলোচনা করি রেফ্রিজারেটর নিয়ে, মোটামুটি যতটুকু আইডিয়া নিলাম এতটুকু দিয়ে আনাম। এই যে লো প্রেসার লাইনটা আছে না, এই লো প্রেসার লাইনে ঠিক ওখানে যেমন আমরা রিসিভার ড্রায়ার দিছিলাম, এখানে একটা রিসিভার ড্রায়ারের মতো একটা পার্ট থাকে। এই জিনিসটার নাম বলতে পারবেন? রিসিভার ড্রায়ার যেমন এইখানে ছিল, রিসিভার ড্রায়ারের মতো এখানে একটা জিনিস আছে লো প্রেসার সাইডে। এইটা বলি সব গাড়িতে থাকবে না, এই জিনিসটা সব গাড়িতে থাকবে না, কিন্তু যত গাড়িতে এসি আছে সব গাড়িতে এটা থাকবে। এই জিনিসটার নাম হচ্ছে অ্যাকুমুলেটর। অ্যাকুমুলেটরের কাজ ঠিক রিসিভার
রিসিভার ড্রায়ারের মতো যেমন থাকতেছে, রিসিভার ড্রায়ারের মতোই কাজ করে। কি কাজ করে? রিসিভার ড্রায়ার আমার কি করছিল, যদি লিকুইডের মধ্যে কোনো ভেপার থাকে, লিকুইডের মধ্যে যদি ভেপার থাকে সেই ভেপারটাকেও লিকুইড করে দেয়। আর অ্যাকুমুলেটর করে কি, আচ্ছা এখানে আমার কি ঢুকতেছে, ভেপার। এই ভেপার তো একটু আগে ভেপার ছিল না, লিকুইড ছিল। লিকুইড ছিল। তাহলে আমি কি বলতে পারি যে ওখানে যদি লিকুইডের মধ্যে সামান্য ভেপার থেকেও থাকে, সেটাকে ফিল্টার করার জন্য আমি কি করতে পারি, তাহলে এখানেও তো ভেপারের মধ্যে একটু লিকুইডকে হলেও ভেপার লিকুইড করার থাকতে জন্য। পারে। এই ভেপারের মধ্যে যদি কোনো লিকুইড থাকে তাহলে কম্প্রেসার ড্যামেজ হইতে পারে, কারণ কম্প্রেসার পানিকে কম্প্রেস করতে পারবে না বা লিকুইডকে কম্প্রেস করতে পারবে না, তাহলে কি করবে, ভেপারকে কম্প্রেস করতে পারবে। এই জন্য কম্প্রেসারের পিস্টন ভেঙে যেতে পারে, শ্বাস প্লেট বা ওভাল প্লেট ভেঙে যেতে পারে, কানেক্টিং রড ভেঙে যেতে পারে। এই জন্য কি করা হয়, এই ভেপারের মধ্যে যদি কোনো কারণে কোনো লিকুইড থেকে থাকে, সেই লিকুইডটাকে টোটালি ফিল্টার করে সম্পূর্ণ 100% ভেপারে কনভার্ট করে কম্প্রেসারে ঢোকানোর এই জিনিসটাকে নিশ্চিত করতে হবে। তাহলে এখানে দেখেন তো, রিসিভার ড্রায়ার করছে কি, লিকুইডের মধ্যে ভেপার থাকলে সেটাকে লিকুইড করে, আর অ্যাকুমুলেটর করছে কি, ভেপারের মধ্যে কোনো লিকুইড থাকলে ধরেন ভেপার করে। তাহলে আবার কি ওই বিপরীত না, তো ভেপারকে লিকুইড করে ও লিকুইডকে ভেপার করে। তাহলে Same. অ্যাকুমুলেটরের কাজটা লিখে না, লিকুইডকে ভেপার লো করে। প্রেসার সাইডে বা লো প্রেসার লাইনে, লো প্রেসার লাইনে লো প্রেসার লাইনে ভেপার থাকলে, সরি লিকুইড থাকলে, লো প্রেসার লাইনে লিকুইড থাকলে তাকে সম্পূর্ণ ভেপারে কনভার্ট করে। লো প্রেসার লাইনে ভেপার থাকলে তাকে সম্পূর্ণ লিকুইড থাকলে লিকুইড থাকলে থাকলে সম্পূর্ণ ভেপারে কনভার্ট করে। ভেপারে কনভার্ট করে। অ্যাকুমুলেটরের কাজ, রিসিভার ড্রায়ারের কাজ ক্লিয়ার। এবার আমরা ধীরে ধীরে অন্যান্য জিনিসগুলো একটু অ্যাড করব। প্রথমেই আমরা লিখব সার্ভিস ভালভ এইচ, সার্ভিস ভালভ এইচ, এইটার কাজ কি? এই সার্ভিস ভালভের কাজ হচ্ছে, যদি কোনো কারণে কাস্টমার কমপ্লেন করে যে ভাই আমার এসি কম ঠান্ডা হয় বা ঠান্ডা হচ্ছে না, তখন প্রথম কাজ আমাদের গ্যাসের লেভেল চেক করা, যে গ্যাসটা আসলে আমার ঠিক আছে কি নাকি লিক করছে। যদি আমরা দেখি যে না গ্যাস ঠিক আছে, তখন ওর কোনো কাজ নেই। কিন্তু যদি মনে হয় যে না গ্যাস লিক করছে, থাকা দরকার 430, আছে হচ্ছে 320, তার মানে এইটা কই গেল, অবশ্যই লিক করছে। এই লিকটা চেক করার জন্য তখন আমরা হাই প্রেসার সাইড এবং লো প্রেসার সাইডে হাই প্রেসারে বাতাস দিয়ে চেক করে যে বাতাস কোনো দিক দিয়ে লিক করে কিনা। আপাতত এতটুকু ভাবেন, আমি ক্লিয়ার করার পর সম্পূর্ণ আলোচনা করব। আবার আমার যদি কোনো কারণে হাই প্রেসার সাইড লিক করে, এই হাই প্রেসার সাইড লিকটা চেক করার জন্য আমাদের হাই প্রেসার লাইন দিয়ে কি বলে গ্যাস দিতে হয়। আর একটু ক্লিয়ার করি, ভুল হয়েছে। মনে করলাম যে কাস্টমার আপনাকে কমপ্লেন করছে ভাই আমার গাড়ির এসি ঠান্ডা হচ্ছে না, আমি চেক করে দেখলাম যে যেখানে আমার থাকা দরকার 420 গ্রাম গ্যাস, সেখানে আছে আমার 320 গ্রাম, 100 গ্রাম আমার লিক করছে। এই লিকটা চেক করার জন্য তখন আমরা কি করি, এই যে 320 গ্রাম আছে না, এই 320 গ্রামকে যে ওয়ার্কশপে এসি রিসার্কুলার মেশিন আছে, আপনারা যে ওয়ার্কশপে যান, এই ওয়ার্কশপে আসলে কোনো মেশিন নাই, এসি রিসার্কুলার মেশিনটা, এটিএফ সেন্সর কখনো দেখছেন? এটিএফ সেন্সর মেশিন কখনো দেখছেন? না। ওটাতে একটা বেকন পাম্প থাকে না, চাকনা মানে এসির ভিতর থেকে বেকন করে 70 একটা ওয়াশিং মেশিন তো দেখছেন? ওই মেশিন দেখতে হবে যে টানে, যে হাওয়া টানে। ওয়াশিং মেশিনের মতো একটা মেশিন। এখন ওই ওয়াশিং মেশিনের মতো যে মেশিনটা আছে, ভিডিও তুলে করেন। ভিডিও প্লে, এর মতো করছি।
ওই যে কমপ্লেন একটু আগে বললো না যে তার থাকার কথা ছিল এখানে আছে এগুলো, তখন আমরা কি করি, আমরা মনে করি যে গাড়ির লাইনে কোথাও না কোথাও লিক আছে। এখন লিকটা চেক করতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে, এই গ্যাসটাকে বের করতে হবে। আমাদের নর্মাল ওয়ার্কশপে ওরা কি করে, এই মেশিনটা না থাকার কারণে এই গ্যাসটাকে বাইরে বের করে দেয়, একদম ছেড়ে দেয়, যতটুকুই থাকবে সব ছেড়ে দেবে। আর যাদের এই মেশিনটা আছে তারা এই মেশিনটার মাধ্যমে ভ্যাকুয়াম করে ওই যে 320 গ্রাম যেটা আছে ওইটাকে টেনে চেপে এর মধ্যে রেখে দেয়। এর মধ্যে সিলিন্ডার আছে, ওই সিলিন্ডারের মধ্যে গ্যাসটা রাখে। গ্যাসটা রাখার পরে এবার কথা, এই লাইনের মধ্যে আর কোনো গ্যাস আছে? এবার এই লাইনটা কি ফাঁকা না? এখন এই ফাঁকা লাইনের মধ্যে প্রতিটা ওয়ার্কশপে এক্সট্রা একটা কম্প্রেসর থাকে। ফ্রিজের যে কম্প্রেসরগুলো আছে না, ফুটবলের মতো কালো, দেখছি ওই কম্প্রেসর দিয়ে এই লাইনের মধ্যে এবং এই লাইনের মধ্যে, মানে এই দুইটা ক্যাপ কিন্তু খোলা যাবে। যেটা নিয়েছিলাম, তাহলে যখন আমি এখান থেকে সম্পূর্ণ গ্যাস বের করে দিলাম তখন লাইনের মধ্যে আর কিচ্ছু নাই। কিচ্ছু না থাকলে এবার আমাকে ঠিক করতে হবে ওই যে লিক কোথায় হয়েছে। এখন লিক চেক করার জন্য আমরা কি করি, এক্সট্রা কম্প্রেসর রাখি ওয়ার্কশপে। এই কম্প্রেসর, আচ্ছা আমি যদি এইটাকে কম্প্রেসর করি, এই কম্প্রেসরের পোর্ট কিন্তু দুইটা, এই দিক দিয়ে একটা পোর্ট, এই দিক দিয়ে একটা পোর্ট। এই দুইটা পোর্টের মধ্যে অলওয়েজ কোন একটা পোর্ট দিয়ে শুধু ঢুকবে, যা ঢুকাবেন ধুলাবালি বাতাস যা ঢুকাবেন তাই ঢুকবে, আর একটা দিয়ে খালি বের হবে। তো যেটা দিয়ে বের হবে ওই বের হওয়া লাইনটাকে আমরা লাগাই দিই এই স্ক্যাপের সাথে এবং কম্প্রেসরকে চালু করে দিই। তখন কম্প্রেসর কি করে, স্টার্ট হয়ে অলওয়েজ বাইর থেকে বাতাসকে টেনে, ওই যে ভলকানাইজিং মেশিনের মতো যেটা রিজার্ভার ট্যাঙ্কে ঢুকাতে, এখন তার রিজার্ভার ট্যাঙ্কে এখন এই লাইনের মধ্যে ঢুকাচ্ছে। যখন এই লাইনের মধ্যে আমরা হাওয়া ঢোকাই, ধরা হয় যে হাই প্রেসার লাইনে আমরা 215 থেকে 300 পিএসআই পর্যন্ত প্রেসার দিয়ে বাতাস ঢুকায় না। এখন কথা, আমি কেমনে বুঝবো যে আমার এখানে 200 পিএসআই বা 300 পিএসআই হয়েছে কিনা? আমাদের কিন্তু একটা গেজ মিটার আছে ওয়ার্কশপে, দেখবেন যে এই এসি সিস্টেমের জন্য কাজ করার জন্য একটা মেশিন আছে যেখানে 3টা মিটার আছে। একটা মিটার হচ্ছে রেড কালার, একটা যেটা আংটা মিটার দিয়ে হচ্ছে লাগায় স্যার, ওটা যে আংটা দিয়ে যে লাগায় দুইটা লাইন, একটা মিটার হচ্ছে টেস্ট ব্লু কালার, একটা ব্লু কালার, আর একটা হচ্ছে অরেঞ্জ কালার মনে হয়। ইয়েলো কালার। এটা মনে হয় আছে, তো আমাদের একটু লাইনে দেখাই দিতে পারবো। এখানে নাই স্যার, না দেখেন নাই দেখছি ওয়ার্কশপে? আমি ওয়ার্কশপে টেস্ট করছি ওগুলো বুঝলা। না এখানে আমাদের ওখানে বনাটা দিচ্ছি জুলাই ভিতরে লাগা হাওয়া মান এই যে দেখেন নাই, এই যে একটা রেড, একটা ব্লু, আর একটা মিটার থেকে এক্সট্রা সেটা হচ্ছে এই ইয়েলো হলো কালার। আরেক সাইডে লাগাই স্যার। আচ্ছা, এখন আসি এই রেড কালার যে মিটারটা আছে, এই রেড কালার মিটার দিয়ে আমরা হাই প্রেসার লাইনে যে একটু আগে 220 বা 300 যেটাই হাওয়া দিলাম না কেন, ওইটা এই মিটারে আমাদের শো করে। অর্থাৎ আমরা যখন কম্প্রেসরটা চালু করে দিই, এগুলো কিন্তু টেস্টিং নয়, এগুলো দিয়ে আমরা রাস্তা কন্ট্রোল করতে পারি। মানে ট্যাপের মতো কাজ করে, যে ট্যাপ চাললে যেমন পানি পড়বে আবার বন্ধ করলে হয়ে যাবে। যখন আমরা ওই কম্প্রেসরটা চালু করে দেই, এই মাঝখানে লাইনটা দিয়ে ওই যে, আচ্ছা এখানে দেখেন কি হচ্ছে, 1 2 3 দুই পাশে দুইটা লাইন। আমি এখান থেকে একটু বোঝাই, এটা আমার মিটার, এটা আমার মিটার। এই জায়গার মধ্যে এসে আমার লাইন হচ্ছে 1টা 2টা 3টা, এবং এই দিক দিয়ে একটা ডেলিভারি হইছে, এই দিকটা একটা ডেলিভারি হইছে। এটা যদি আমি রেড ধরি আর এটাকে যদি ব্লু ধরি, এই লাইনটা আছে না, এই লাইনটাই স্যার এই যেখানে হচ্ছে, এবং ওই যে এখান থেকে যে বাতাস বের হচ্ছে, এই বাতাসে বের হওয়ার লাইনটা ঢুকতেছে এই লাইন দিয়ে, বা এই একটা কমন লাইন দিয়ে। ওকে, এই লাইন দিয়ে যখন ঢোকে তখন এই চেম্বারের মধ্যে গিয়ে বাতাসটা থাকে। এবার এই যে নবটাকে আপনি ঘোরাবেন, সেই নবটা দিয়ে নরমালি আমার বাতাস ডেলিভারি হয়ে চলে যাবে। তো ধরা হয় যে যখন আমার এই রাস্তা দিয়ে এসে এই রেড কালার লাইনটা দিয়ে যখন আমার হাই প্রেসারের মধ্যে ঢোকে, তখন আমার এই রেড কালার মেশিনটার মধ্যে ডিসপ্লেতে শো করে আসলে আমি কি পরিমাণ প্রেসার দিলাম। আর এই ব্লুটাতে আমার ঢোকে হচ্ছে ব্লুটাতে কি পরিমাণ প্রেসার। তো আমরা কি করি, ওই এক্সট্রা কম্প্রেসরটা দিয়ে এখানে হাওয়া ঢুকায়া এই পরিমাণ, এবং লো প্রেসার সাইডে আমরা বাতাস ঢুকাই হচ্ছে 35 পিএসআই এর আশেপাশে।
করে যখন আমরা হাওয়া ঢুকাইলাম, ঢুকানোর পরে এই ক্যাপ যে দুটো খুলছিলাম একটু আগে, এইচ ক্যাপ আর এল ক্যাপ, ওই ক্যাপ দুটো লাগাই দিই। এখন কথা, ক্যাপ যে আমি খুলবো এই জিনিসটা আসলে দেখতে কেমন? সাইকেলের যে আমরা হাওয়া দিই না, সাইকেলের মানে কি বলে এটাকে, ভয়েল টিউব নাকি জানি? Valve tube, হ্যাঁ। ওকে, ওর একটা ক্যাপ আছে না, ক্যাপ খুললে কি হাওয়া বের হয়? না। ওর ভিতরে কিন্তু একটা ভালভ আছে, Tube আছে। ওই ভালভটাকে যদি আপনি ধাক্কা দেন দেন তারপর খুলে দেন, ঠিক এগুলো ক্যাপ খুললে কিন্তু গ্যাস বের হয় না। গ্যাস বের করার জন্য ওর ভিতরে একটা ওইরকম ভালভ আছে, যদি চাপ দেন তারপর হাওয়া দেবে। তখন আমরা এই যে এই নজলগুলো যখন লাগাই দেই, মানে এই যে এই পাইপগুলো যখন আমরা ওই নবের সাথে লাগাই দিই, তখন অটোমেটিক ভাবে ওটা খুলে যায়। খুলে গিয়ে এই লাইন থেকে বাতাস দিয়ে লাইনের মধ্যে জমা থাকে। এখন এই লাইনের মধ্যে জমা দিলাম আমি এই পরিমাণ বাতাস, এই লাইনে দিলাম এই পরিমাণ। এখন কথা, হাইয়ে কেন বেশি দিলাম, লোতে কেন কম দিলাম? কারণ স্যার হাইয়ে তো প্রেশার বেশিই থাকে আর লোতে তো প্রেশার কম থাকে। ঠিক এইভাবে আমরা যখন হাওয়া ঢুকাই আমাদের মিনিমাম 30 মিনিট থেকে 45 মিনিট ওয়েট করতে হবে। কি করবো এতক্ষণ? এই পরিমাণে হাওয়া ঢোকানোর পরে মেশিনটাকে ক্লোজ করে দিয়ে লাইন দুটাকে লক করে দেবো। কোন লাইন দুটো লক? এই যে চাবিগুলো, এই চাবিগুলো লক করে দেবো যাতে গ্যাস না বের হতে পারে। এইভাবে যখন 30 থেকে 40 মিনিট রেখে দিলাম, এবার আমি 30-40 মিনিট পরে গাড়ির কাছে যাই, গিয়ে দেখি আমার কোন মিটারের প্রেসার কমছে। কারণ আমি তো শিওর না যে আমার আসলে লো প্রেসার সাইকেল লিক নাকি হাই প্রেসার সাইকেল লিক। এই মিটার থেকে আমি যদি দেখি, আচ্ছা আমি এখানে দিয়েছিলাম 300 কিন্তু হয়ে গেছে 220, তার মানে মেইন কালপিট আমার হাই প্রেসার লাইন। আর যদি দেখি না হাই প্রেসার লাইন ঠিক আছে, লো প্রেসার লাইনে কমে গেছে, তার মানে লো প্রেসার লাইন লিক। এখন কথা, লিক যেখানেই হোক না কেন, বললাম যে বোঝার ক্ষেত্রে লিক আমার হাই প্রেসার। হাই প্রেসারে যদি এখন লিক হয়, এখন হাই প্রেসারে লিক কোন কোন জায়গায় হইতে পারে? লিক হইতে পারে স্যার এই পাইপের এই জয়েন্টে, এই জয়েন্টে, এই জয়েন্টে এবং সিনগুলারের দিকে। সিলগুলো। এখন কথা, সিলে লিক নাকি আসলে এ লিক? কারণ এ তো ইঞ্জিনের সামনে থাকে, তো বিভিন্ন ধুলাবালি পাথরের টুকরা চোখকে এসে তো আর কোরগুলো লিক করতে পারে। আমরা প্রথমে এই জিনিসগুলো চেক না করে ধরে নেই যে এ লিক, তখন একে খুলি, এখানে নাট বলতে একে খুলে সাইকেলের যেমন চাকার লিক দেখি না, পানির মধ্যে সুবাই দিয়ে হাওয়া ঢুকাই দিই, ঠিক ওইভাবে এটা আমরা চেক করি। দেখবেন যে মাঝে মাঝে এই ওয়ার্কশপে পানির মধ্যে সুবাই আমরা হাতে তুলে নিয়ে যাই, হাতে তুলে নিয়ে গিয়ে মুখ দিয়ে প্রেসার দেয়, দেখবেন যে বুদ 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 করে উঠতেছে, সেখানে আমরা লিকটা দেখি। এই লিকের পরিমাণের উপর ডিপেন্ড করে এটা রিপেয়ার করা হয়। তবে জেনুইন ওয়ার্কশপগুলো বা ভালো মানের ওয়ার্কশপগুলোতে কোনো রিপেয়ারের অপশন নেই, ডিরেক্ট লিক মানে সেন্স, তবে এগুলো ওরা লিক করে। ধরলাম যে এখানে আমার কোনো লিক নাই, তাহলে লিক নাই তার মানে আমার কন্ডেন্সার ঠিক আছে, অবশ্যই আমার তাহলে সিলগুলো সমস্যা। তখন ওরা কি করে, আবার কন্ডেন্সারকে আগের মতো করে লাগাই দেয়, লাগাই দিয়ে আবার কম্প্রেসর দিয়ে, এবার এই লাইন না, কারণ এই লাইনে তো আমার লিক নাই, এটা নিয়ে আমার টেনশন নেই, এই লাইনে আবার আমরা হাওয়া ঢুকাই, কত ঠিক আগের মতো হাওয়া ঢুকায়। এবার কাজ হচ্ছে সিলগুলো চেক করা। এখন সিলগুলো কেমনে চেক করি? শ্যাম্পুর ফেনা বা সাবান ফেনা দিয়ে ফেনাগুলোকে একটু একটু করে দেই এবং ধীরে ধীরে আগাই, যেখান থেকে বুদবুদ উঠতেছে লিকটা আমাদের সেখানে ধরে নেওয়া হয়। স্যার আমার একটা কোশ্চেন, এখন হাই প্রেসার আর লো প্রেসার এই দুইটা আমি সেপারেট করব কিভাবে? কারণ যদি আমি হাই প্রেসারে প্রেসার দিই তাহলে সে তো হচ্ছে এক্সপানশন ভালভ হয়ে ওদিক দিয়ে আসবে। এখন ওই সেপারেট করার জন্য কি কানেকশনগুলো খুলে ব্ল্যাঙ্ক করে নিতে হবে? বুঝছি, আমি এই প্রশ্নের উত্তর এই মাত্র 3 সেকেন্ড পরে যাইতাম। আমি কেন দুই পাশে দিলাম? আমি তো এক পাশে দিলেই হইতো। দুই পাশে দেওয়ার কারণ হচ্ছে আমি যখন এই এক্সট্রা কম্প্রেসর দিয়ে গ্যাস ঢুকাচ্ছি বা বাতাস ঢুকাচ্ছি, তখন ইঞ্জিন বন্ধ নাকি চালু? ইঞ্জিন বন্ধ আছে। ইঞ্জিন বন্ধ মানে ম্যাগনেটিক ক্লাচ টোটালি পুলির থেকে ডিসকানেক্ট এবং অফ। পিস্টন যখন অফ তখন এটা একটা দেয়ালের কাজ করতেছে, এবং এখানে যখন প্রেসার নেয় তখন এও একটা দেয়ালের কাজ করতেছে, যার কারণে হাই প্রেসার টোটালি আলাদা, লো প্রেসার টোটালি আলাদা। কিন্তু যদি গ্যাস ঢুকাই আমরা, তখন কিন্তু আবার ইঞ্জিন চালু করে গ্যাস ঢুকাই, যার কারণে আমরা দুই পাশে গ্যাস না, শুধু এক পাশে গ্যাস ঢুকাই। গ্যাস ঢুকানোর সময় এক পাশ দিয়ে, কিন্তু লিক চেক করার সময় দুই পাশ দিয়ে। কারণ আমি যদি কম ইঞ্জিনকে স্টার্ট করলাম, এক্সট্রা কম্প্রেসারতে গ্যাস ঢুকালাম, এখন আমার তো জানা লো প্রেসার লাইনে প্রেসার কম থাকবে, হাই প্রেসারে প্রেসার বেশি থাকবে, কিন্তু আমি তো ঢুকাচ্ছি, আমার তো তার শক্তি মেজারমেন্ট করার কোনো অপশন নেই, যার কারণে আমি চাইলেও বুঝতে পারবো না যে আসলে আমার এখানে কতটুকু গেল আর এখানে কতটুকু গেল, আমি ডিভাইডেড করতে পারবো না। তখন আমার এই লাইনটা ঠিক থাকলেও এই লাইনটা একটা ড্যামেজ হওয়ার চান্স থাকে, এই জন্য আমরা ইঞ্জিন বন্ধ করে হাই প্রেসারে বাতাস দিয়ে লিকগুলো চেক করি। তো এত কিছু বোঝার কারণটা হচ্ছে আসলে এই ক্যাপের কাজ কি আর এল ক্যাপের কাজ কি। এইচ ক্যাপের কাজ হচ্ছে হাই প্রেসার লাইনে যদি কখনো লিক হয় এই লিকটা চেক করার জন্য, এল ক্যাপের কাজ হচ্ছে লো প্রেসার লাইনে যদি কখনো লিক হয় লিক চেক করার জন্য।
তার মানে এই দুইটা দিয়ে আমরা পাইপ থেকে এক্সট্রা বাতাস দিয়ে লাইনগুলো লিক কোথায় সেটা চেক করি। যেমন এর কাজ শুধুমাত্র লিক চেক করা, কিন্তু এর কাজ লিক চেক করার পাশাপাশি গ্যাস ইনস্টল করা। আমরা এটা দিয়ে আবার গ্যাসও ভরাই দিই, মানে ওর কাজ একটা আর এর কাজ দুইটা। এখন আমি যদি একটু চিনাই দিই যে আসলে এই লাইনগুলো কিভাবে থাকে বা লাইনগুলো দেখতে কেমন। এই যে এল লেখা ক্যাপ আর এই এইচ লেখা ক্যাপ, স্যার আমি ইঞ্জিন চালু আছে, এসি চালু আছে, দুইটা লাইন ধরলাম, এইচ ক্যাপে আমি কি ফিল পাবো? এইচ ক্যাপে কি ফিল পাবো? এইচ ক্যাপের এই পাইপে আমি কি ফিল পাবো? স্যার গরম, শিওর। যেহেতু এইচ ক্যাপে কি ফিল পাবো? যে কথা বলে তা গুলি করে যাচ্ছে। হাই প্রেসার লিকুইড মানে গরমে এগুলি করেন স্যার, আর এগুলি করেন। তো আগে বলছি, সামনে এনিমি। হাই প্রেসার লাইনে আমরা আসলে গরম পাবো, কারণ ওখানে হাই প্রেসার, হাই টেম্পারেচার, ভেপার না লিকুইড? এটা কিন্তু ভেপার না লিকুইড। অর্থাৎ আমি কিন্তু প্রথমেই বললাম যে এই লাইনটা আপনি হাতে ধরতে পারবেন, এটা নিচে থাকে, যেহেতু কম্প্রেসর নিচে, কন্ডেন্সারের সামনে, ওটার নিচ দিয়ে যায়, কিন্তু কন্ডেন্সার থেকে বের করে যখন এক্সপেনশন ভালভে ঢোকানো হয় তখন আপনি লাইনটা উপর থেকে দেখতে পাবেন। তাহলে এই সেই ক্যাপ, যেই ক্যাপগুলো খুলে আমরা এক্সট্রা বাতাস ঢোকায় লিক চেক করি। তাহলে এগুলোকে আমরা সার্ভিস ভালভ কেন বলতেছি? ওই যে লিক চেক করার জন্য বা সার্ভিসিং এর জন্য যে লাগে। তাহলে এই ক্যাপের কাজ লাগে না। কে কি বুঝলেন দেখি, নিজেদের মতো করে লেখেন দেখি। इस केबल का आस्के एल केबल का आस्के इस केबल का आस्के হাই প্রেসার লাইনে লিক হলে, হাই প্রেসার লাইনে লিক থাকলে এক্সট্রা কম্প্রেসর দিয়ে অতিরিক্ত বাতাস ঢুকিয়ে বা অতিরিক্ত প্রেসারের বাতাস ঢুকিয়ে লিক চেক করার জন্য অতিরিক্ত কম্প্রেসর দিয়ে অতিরিক্ত বাতাস ঢুকিয়ে লিক চেক করার জন্য এইচ ক্যাপ ব্যবহার করা হয় বা এইচ সার্ভিস ভালভ ব্যবহার করা হয় বাতাস ঢুকিয়ে লিক চেক করার জন্য। লিক চেক করার জন্য। আমাদের একটু বুঝতে হবে, তাহলে আপনাদের মধ্যে এটা কয়েকটা সমস্যা হবে। আমাদের কাছে চেয়ার নেই, কোনো সমস্যা লিখছেন কি? ক্যাপ ব্যবহার করা। हाई प्रेशर लाइन लिख থাকলে আচ্ছা, আমি যে জিনিসগুলো লিখে দিয়েছি এগুলো কিন্তু প্রফেশনাল না। মানে সব জিনিসের তো আর আসলে কাকে বলে বা সংজ্ঞা হয় না, এটা আমি আপনাকে বুঝাই দিলাম এবং ওই অনুযায়ী আমরা জাস্ট একটা লেখা লিখলাম। এটা বইয়ের সাথে গুগলের সাথে মিলাইলে কিন্তু কথা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে। জাস্ট আমি যেটা বুঝলাম, কিন্তু কনসেপ্ট ওটাই যে স্যার এই লাইনে যদি কোনো কারণে লিক থাকে, এখানে ক্যাপটা খুলে আমরা এক্সট্রা কম্প্রেসর দিয়ে অতিরিক্ত বাতাস ঢুকায় হাই প্রেসারে কিছুক্ষণ ওয়েট করার পরে দেখি যে আসলে এই লাইনে লিক আছে কিনা, অথবা শ্যাম্পুর ফেনা দিয়ে চেক করি। তো শ্যাম্পুর ফেনা দেবেন কেন? আগে তো বাতাস ঢুকাইতে হবে, তারপর না বের হবে, তখন যার আপনার কারণে কোশ্চেনের অ্যানসার লিখতে হবে, তাই না? আচ্ছা, আমাদের যে কম্প্রেসরগুলো ব্যবহার করি, কম্প্রেসরের সাকশন ডেলিভারিতে কোনো মানে স্টপ করার কোনো কম্প্রেসর সম্পর্কে টোটাল জানি, কন্ডেন্সার জানি, রিসিভার ড্রায়ার জানি, সার্ভিস এইচ ক্যাপের কাজ জানি, এক্সপেনশন ভালভের কাজ জানি, ইভাপোরেটরের কাজ জানি, অ্যাকুমুলেটরের কাজ জানি এবং লো প্রেসার লাইনের কাজ জানি। ইয়েস স্যার। পরশু দিনে আমরা এসি সিস্টেমের কিছুই জানতাম না, আজ মোটামুটি অনেকগুলো জিনিস জানি এবং প্রতিটার কাজ কি সেগুলো ক্লিয়ার। এবার আমরা একটু দুইটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব, যে জিনিসগুলো আজ থেকে 5-7 বছর আগে গাড়িতে নাই, এখনকার গাড়িতে আছে। কি? সেন্সর।
আগের গাড়িগুলোতে কম্প্রেসর কিন্তু অটো হইতো না। কম্প্রেসর অটো মানে হচ্ছে কম্প্রেসরের হিসাবটা পরে আসে, আগে আমাদের এটা দিয়ে বোঝাই দিই। আপনি যখন ফ্রিজ কিনতে যাবেন কোনো শোরুমে, তখন আপনাকে বলবে স্যার আপনার কতটুকু এরিয়া আপনি ঠান্ডা করবেন বা কয়টা ঘর। বললাম যে স্যার আমার এটা বেডরুম, ওকে, বেডরুমে ওদের ক্যালকুলেশন থাকে যে 1.5 থেকে 2 টন হলেই হয়। তখন আপনাকে বলবে স্যার আপনার যদি বেডরুম যদি সারাদিন বেশিক্ষণ দীর্ঘক্ষণ চালায় রাখেন, বা আপনার যদি বাড়িতে একটাই এসি থাকে তাহলে আপনি 2 টন নেন, আর যদি 2টা 3টা থাকে তাহলে তো ওদের দিয়েও তো ঠান্ডা আছে, তখন ওরা 1.5 টন বা 1 টন সাজেস্ট করে। তো ধরলাম 2 টন। এবার 2 টনের উপর 2টা ভেরিয়েন্ট আছে স্যার, একটা ইনভার্টার একটা নন ইনভার্টার, কোনটা নেবেন? কারণ আপনি তো মূর্খ মানুষ, টাকা আছে, এখন আপনারা আমাকে বুঝাই দেন। আর স্যার ইনভার্টার নিলে বিদ্যুৎ খরচ কম হয়, আর ইনভার্টার ছাড়া নিলে মানে যেটাতে ইনভার্টার নেই সেটাতে বিদ্যুৎ খরচ বেশি। এখন আপনার দরকার হ্যাঁ আমি ইনভার্টার নিলে যেটা বিদ্যুৎ খরচ কম সেটাই ভালো। এখন এখানে যে বিদ্যুৎ খরচের ব্যাপারটা, এটা কিন্তু মুখ্য না। আসলে মুখ্য হচ্ছে যে এসিতে ইনভার্টার আছে সেইতে এক্সট্রা একটা টেকনোলজি অ্যাড করা আছে। এই টেকনোলজিটার মধ্যে স্যার আমাকে একটু ইভাপোরেটর দেন, লিমন সাহেব দেন, চোখ বন্ধ করে যেটা হাত দেবেন ওটাই দেন। ওটা জালিটা হ্যাঁ আয় না গেল না ও ছিল না, আয় তাই ভয় করতেছে এই যে লাইন দুটো একজন কথা আমাদের আপনি করে গেছে। এই যে জিনিসটা কোনটা দা এটা কিন্তু একটা সেন্সর, এটা একটা সেন্সর। এইটার কাজ কি? এইটার কাজ হচ্ছে আপনার রুমে আপনি টেম্পারেচার সিলেক্ট করছেন এখন 22, এই 22 সিলেক্ট করলে যখন এখান থেকে বাতাস বের হচ্ছে সে 22 পর্যন্ত, ধরলাম আমরা যখন এসি দিছি তখন রুমের টেম্পারেচার ছিল 35, এরপর ধীরে ধীরে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিটে কি মোটামুটি এনভায়রনমেন্ট ওর মতো আসে না। এখন আমাদের রুমে কেন হয় না? কারণ আমাদের রুমে এসিটাই লাগানো উল্টো, যার মানে এই কর্নারেও বাতাস নাই ওই কর্নারেও বাতাস নাই, সব বাতাস সব ভিতরে মাঝখানে হ্যাঁ তাহলে বিয়ের লোকেরা বাতাস পাইছে। এখন যেটা হয় ও যখন বাতাস বের করবে 22 ডিগ্রি, কিন্তু 35 ডিগ্রির মধ্যে 22 ডিগ্রি বাতাস বের করলে কি সাথে সাথে 22 হবে না? এটা 35 থেকে কমে 33, আবার 22 দেবে, আবার 31, আবার 22 দিচ্ছে, দেন 28, এরকম করতে করতে ধরলাম যে কোনো কারণে এর টেম্পারেচার 22 হয়েছে। এখন কথা ও কিভাবে বুঝবে স্যার এর টেম্পারেচার 22 হয়েছে? এই এসি কিন্তু যে বাতাস দেয় সেই বাতাসই আবার টেনে ঢুকায়। এটা অনেকটা বাদুড়ের মতো, যে দিক দিয়ে খায় সেই দিক দিয়ে ওয়াশরুম টয়লেট করে। তাহলে ও যে বাতাস বের করতেছে এই বাতাসকে আবার ওই দেখেন তো ওর উপরে আমরা ফাঁকা রাখিনি কেন? কারণ ওই দিক থেকে বাতাস আবার ঢুকে, এই যে বাতাস বের হইলো এই বাতাস বের হয়ে আপনার বডিতে গিয়ে ঠান্ডা করলো, ঠান্ডা করে আপনার বডির টেম্পারেচারটাকে টেনে নিল, ওর ঠান্ডাটাকে আপনাকে দিল, দেওয়ার পরে এই বাতাসটা কি হলো একটু গরম না, এই গরম বাতাস আবার এসির মধ্যে ঢুকে আবার ঠান্ডা হয়ে বের হয়। এখন ও তখন হিসাব করে আচ্ছা আমার যে বাতাসটা ঢুকলো এই বাতাসটা কত টেম্পারেচার, তখন থেকে জানেন বাতাস তো 22 টেম্পারেচার, তখন ও মনে করে না আমাকেও 22 দিচ্ছে বাতাসও 22, তার মানে রুমের টেম্পারেচার স্বাভাবিক। এখন কি করতে হবে? ওর মধ্যে যে পিসিবি বোর্ডটা আছে বা সার্কিট বোর্ডটা আছে বা ইসিইউটা আছে, ওই ইসিইউ কম্প্রেসরকে বলে ভাই হয়ে গেছে ঠান্ডা, যা দরকার হয়ে গেছে, তুই আস্তে চল। যখন আস্তে চলতেছে তারপরেও কি টেম্পারেচার 21, 20, 19 আসবে না? ধরা হয় যে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত ডিফারেন্ট হয়, ধরলাম যে তারপরেও যখন টেম্পারেচার 21, 20 এবং 19 আসতেছে তখন ইসিইউ বলতেছে না এ হতছ ছাড়া এ বন্ধ করে না, তুই নিজেই বন্ধ হয়ে যা, তখন কম্প্রেসর টোটালি বন্ধ। কম্প্রেসর যদি বন্ধ হয় কম্প্রেসরে কি কোনো ইলেকট্রিসিটি যাচ্ছে? যখন কম্প্রেসর বন্ধ ইলেকট্রিসিটি যখন যাচ্ছে না তখন যার মতো ফ্রিজ যখন হয়ে আছে তখন কি টেম্পারেচার একটু পর বাড়বে না? এতগুলো মানুষ কার্বন ডাই অক্সাইড ছাড়তেছে, টেম্পারেচার বাড়তেছে, তখন এই টেম্পারেচারও কিন্তু ওই যে ঢুকতেছে বাতাসটা ওই বাতাস কিন্তু পাচ্ছে, যাচ্ছে টেম্পারেচার কতটুকু বাড়লো। এখন 19 থেকে 20, 21, 22, 23, 24 যেই 25-এ টাচ করে বা 26-এ টাচ করে তখন ও বলে ভাই আবার গরম হয়ে গেছে, আবার চালু করতে হবে, আবার কম্প্রেসরকে চালু করে। অর্থাৎ ইনভার্টার এসি ক্যালকুলেশন করতে পারে যে আমার কখন দিতে হবে কখন দিতে হবে না। এই জিনিসটা জানার কারণে দেখা গেল যে 3 ঘন্টা যদি আপনি চালান তো 2 ঘন্টা চলবে, 1 ঘন্টা বন্ধ থাকবে। এই যে 1 ঘন্টা যে বন্ধ থাকলো এই বন্ধ থাকাতে আপনার ইলেকট্রিসিটি বিল কম। কিন্তু যদি এটা হতচ্ছাড়া নন ইনভার্টার হয়, বিশ্বাস করেন আপনি বন্ধ করা না পর্যন্ত ও ঠান্ডা দিতেই থাকবে, এক পর্যায়ে কুয়াশা বের হবে, বরফের টুকরা বের হবে, তারপরে ও নিজে বন্ধ হবে। এটা হচ্ছে তার মানে ও 3 ঘন্টা চালালে 3 ঘন্টায় চলবে,
এই 3 ঘন্টা চালালে 2 ঘন্টা চলবে, এই মূলত আমাদের হিসাবটা। এখন কথা, এখানকার যে বাতাসটা স্যার বের হচ্ছে, এটা টেম্পারেচার স্টিম কিভাবে বুঝতেছে? এই জিনিসটার কারণে। তাহলে আমি যদি বলি ফ্রিজের একটাতে ডিপ হয় আর একটাতে নরমাল হয়, নরমালে কেন বরফ হয় না? কারণ নরমালে এই জিনিসটা থাকে, নরমালের টেম্পারেচার মাপার জন্য এটা আছে যে নরমালের টেম্পারেচার এর নিচে নামতে দেওয়া যাবে না। যদি কোনো কারণে আপনার ফ্রিজ নরমালেও ডিপের মতো কাজ হয়, অর্থাৎ আমার নরমালেও বরফ হচ্ছে, ধরা হয় যে ও ক্যালকুলেশন করতে পারতেছে না, আসলে তাপমাত্রা বাড়ছে, যার কারণে ও নরমালটাকে ডিপ ভেবে বরফ করে দিচ্ছে। তাহলে আমার ডিপে কি এটা আছে? ডিপে কিন্তু এটা নেই। যদি ডিপে এটা লাগান দেখবেন যে ডিপে কখনো বরফই হবে না। আমাদের গাড়িতে এইটা কাজ করতেছে। আমি একটু পর জিনিসটাকে বুঝাই দিচ্ছি, মানে এমনি তো বুঝছেন। জি স্যার। এইটা যদি বোঝেন তাহলে এবার আমার এই আলোচনাটা অনেকটা ইজি হবে। আমরা এখানে দুইটা জিনিস নিয়ে আলোচনা করব, এক 10 নম্বর টপিক আর 2 9 নম্বর টপিক। 9 আর 10 নিয়ে আলোচনা করব। ওকে, 9 কে